প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি ওয়েস্টার্ন গল্প সংকলন কিং কোল্টের আরও একটি গল্প, নাম পেকোসের পথে। ডেপুটি শেরিফ ডিক হর্নবির গুলিতে ঘায়েল হয়ে মারা যাচ্ছে তরুণ বয়সের ডাকাতটা। ধুমায়িত পিস্তলটা খাপে ভরে ওর দিকে এগোলো শেরিফ। ভীত চোখে তাকিয়ে আছে যুবক। এক হাতে বুকের কাছে রক্তে লাল হয়ে ওঠা জামাটা খামচে ধরে মুখ ফিরিয়ে দূরে ঘোড়ার খুরের আঘাতে ওরা ধুলোর দিকে তাকালো। ওই ধুলোর আড়ালে অদৃশ্য হয়েছে ওর সঙ্গী। তরুণের ঠোঁট নড়ল, কিন্তু কোনো কথা বেরোলো না। শুধু একটা গোঙানির শব্দ হলো। স্থির হয়ে গেল ওর চোখ। হাঁটু গেড়ে ওর পাশে বসলো ডিক। কাজটা করতে বাধ্য হয়েছে বলে ঘেন্নায় শিউরে উঠল সে। আজ রাতে ওর ঘুম হবে না। ভাবছে জীবিকার জন্যে অন্য কোথাও আর কিছু করলেই যেন ভালো ছিল। পরিচয় জানার জন্যে পকেট হাতড়ালো ডিক। মানুষ হত্যা একটা তিক্ত অভিজ্ঞতা, জানে চিরকাল দাগটা ওর মনে থেকেই যাবে। আরও তেতো ঠেকছে কারণ লোকটা ছিল কচি বয়সের। অস্থির তরুণ কাউবয় তড়িঘড়ি টাকা কামিয়ে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল। ওর পকেটে একটা চিঠি পাওয়া গেল। চিঠিটা শেষ করা হয়েছে, কিন্তু খামের মুখ আটকানো হয়নি। পেকোসর ঠিকানায় লেখা, নিচে সই রয়েছে টনি হিগিন। জুলি নামের একটা মেয়েকে ওই কাউবয় কি লিখেছে পড়তে গিয়ে ডেপুটির বিশাল হাতটা কেঁপে উঠল। মনের সমস্ত ভালোবাসা ঢেলে লেখা হয়েছে ওটা। ওতে বলা হয়েছে গরুর একটা ব্যবসা নিয়ে সে ব্যস্ত আছে। এতে যা টাকা আসবে তাতে ওরা দুজনে মিলে রাঞ্চ কিনে ছোট্ট একটা সুখের সংসার সাজিয়ে বসতে পারবে। ওদের অনেক দিনের আশা পূর্ণ হতে যাচ্ছে। ব্যথিত মনে জুলিকে কল্পনার চোখে দেখতে গিয়ে আরেকটা মেয়ের কথা ওর মনে পড়ল। মেয়েটার নাম ছিল মেরি। পিস্তলবাজি অপছন্দ বলে মেয়েটা গির্জার তরুণ মিনিস্টারকে বিয়ে করল, যে কোনো দিন পিস্তল ব্যবহার করবে না। খুরের শব্দ তুলে অনেকগুলো ঘোড়া ছুটে আসার আওয়াজ পেয়ে চিঠিটা পকেটে রাখলো ডিক। কাউবয়ের ধুলো মাখা হ্যাটটা দিয়ে ওর মুখ ঢেকে দিয়ে উঠে দাঁড়ালো। চোখ দুটো জ্বালা করছে। কয়েকবার চোখের পাতা ফেলল। ধুলো উড়িয়ে পাশের দল ওর পাশে এসে থামল। গম্ভীর মুখে আর চোখে বিকারহীন ভাব নিয়ে মৃত লোকটার দিকে তাকালো জিমি কাভানা। দেখতে পাচ্ছি একজনকে মেরেছ, টাকাটা ফেরত পেয়েছ? এক নজর পাশের সবাইকে একবার দেখে নিয়ে আবার কাভানার দিকে চোখ ফেরালো ডিক। স্বার্থপর লোকটার কথায় না চটে নিজেকে সংযত রাখার চেষ্টা করছে। টাকাটা সম্ভবত ওর পার্টনারের কাছে রয়েছে। নেভে যাওয়া চুরুটটা দাঁতের ফাঁকে আরো জোরে কামড়ে ধরল কাভানা। তুমি ওর পিছু না নিয়ে এখানে থামলে কেন? একদিন মনে মনে প্রতিজ্ঞা করল ডিক। ওই চুরুটটা ওর মুখের উপরই থ্যাবড়া করবে সে। আমার ঘোড়াটা জখম হয়েছে। এই লোকের ঘোড়াটা ধরে তোমার ওর পিছনে ধাওয়া করা উচিত ছিল। হ্যাঁ, তা পারতাম, কিন্তু করিনি, জবাব দিল ডিক। চাইলে তুমি নিজেই ওর পিছনে কিছুক্ষণ দাবড়া দিয়ে আসতে পারো। ওকে ধরতে পারবে না। ওর ঘোড়াটা অনেক জোরে ছুটতে পারে। যাও, কিছুক্ষণ বৃথা ধাওয়া করে এসো। তাতে নিজের মনকে অন্তত বোধ দিতে পারবে যে তোমার করণীয় যা ছিল তা তুমি করেছ। রুক্ষ স্বরে ক্যাভানা ঘোষণা করলো, হ্যাঁ, আমি তাই করব। আর চোখে সবার দিকে তাকালো সে। চলো, আমরা এগিয়ে যাই। পাশের ভিতর বন্ধু
স্থানীয় একজনকে দেখতে পেয়ে ওকে ইশারায় ডাকলো ডিক। ম্যাক, তুমি শহরে ফিরে আমার জন্য একটা ওয়াগন নিয়ে আসতে পারবে? বাকি সবাই ধাওয়া করে ছুটে এগোলো। তাকিয়ে ওদের যেতে দেখলো ডিক। জানে কিছুক্ষণ পর ওরা ব্যর্থ হয়ে খালি হাতেই ফিরবে। এখানে একটা ঘোড়াও নেই যেটা ওই আউটল লোকটার বেঘোড়ার সাথে পাল্লা দিয়ে পারবে। ওদের দিকে পিছন দিয়ে নিজের ঘোড়ার দিকে ফিরল ডিক। ঘোড়াটা মুখ ব্যথায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মনকে শক্ত করে ঘোড়ার পিঠ থেকে জিন নামিয়ে পিস্তল বের করে গুলি করল সে। 2 ঘন্টা পর শহরের রাস্তায় বুড়ো শেরিফ আর্চি ওয়াগনের পর্দা তুলে ভিতরে উকি দিয়ে দেখল। তারপর আবার যত্নের সাথে ক্যানভাসের পর্দাটা যথাস্থানে নামিয়ে রাখল। দুঃখের বিষয়, এত অল্প টাকার জন্য লোকটা প্রাণ হারালো, মন্তব্য করল শেরিফ। ব্যাংকের ক্লার্ক বুদ্ধি করে ওদের কেবল খুচরো টাকা আর ব্যাংক চেক দিয়েছিল। সব মিলিয়ে $300ও হবে না। জীবন খোয়ানোর মতো টাকা মোটেও নয়। ডিক নিজেকেই প্রশ্ন করল, কত টাকার জন্যে নিজের জীবনের ঝুঁকি নেয় মানুষ? মানুষের জীবনের মূল্য কত? সে বলল, কিন্তু তোমার আর আমার জীবন অতিষ্ঠ করে তোলার জন্যে ওটাই যথেষ্ট। জানা কথা, কাভানা ছাড়বে না। এই দিকটা চিন্তা করেনি শেরিফ। অপারগ ভঙ্গিতে কাঁধ উঁচিয়ে বোঝালো, এতে তার করার কিছু নেই। ডিক আর্চিকে জানালো জিমি কাভানা পাশে লিড করে নিয়ে এগিয়ে যাচ্ছে, যদিও ধরতে পারবে না। তবু সে যে চেষ্টা করেছিল এটা ভাঙিয়েই সামনের ইলেকশনে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে অনেক ভোট জোগাড় করবে। মাথা ঝাঁকালো আর্চি। ওর চোখ দুটো বিষণ্ণ। আশা করি পেট চালাবার মতো আর কোনো পেশা তোমার জানা আছে বাচ্চা? কারণ ভোট গোনা শেষ হলে হয়তো এই চাকরিটা তোমার নাও থাকতে পারে। ওয়াগনের দিকে ফিরে তাকালো শেরিফ। লোকটা কে ছিল কিছু জানা গেল? পকেট থেকে চিঠিটা বের করে এগিয়ে দিল ডিক। ওটা নিয়ে কিছুক্ষণ চোখের সামনে মেলে ধরে শেষে বাধ্য হয়ে অফিসে ফিরে চশমা বের করলো। ডেস্কে বসে চিঠিটা পড়ে অনেকক্ষণ নীরবেই ওটা নাড়াচাড়া করলো। এখানে ওর পার্টনারের কোনো উল্লেখ নেই। তুমি ওকে আবার দেখলে চিনতে পারবে? মাথা নাড়ল ডিক। কোর্টে ওটা টিকবে না। আরও একবার চিঠিটা পড়ল শেরিফ। আমার মনে হয় তোমার পেকোস যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কাউকে কিছু বলার দরকার নেই। যে কোনো সুতোয় চারদিকে নজর রাখলে হয়তো কপাল খুলে যেতে পারে। আবার ভুরু কুচকালো শেরিফ। কিছু যদি করতে না পারো তবে আর ফিরে না এলেও চলবে। এলে হয়তো দেখবে আমি পেটের দায়ে বুড়ো এমারির আস্তবল পরিষ্কার করছি। কাউন্টি থেকেই ডিককে একটা লম্বা পাওয়ালা বাদামি ঘোড়া দেয়া হলো। লম্বা পা ফেলে অনায়াসে ছুটে ঘোড়াটা ওকে অত্যন্ত কম সময়ে পশ্চিম টেক্সাসের পেকোসে পৌঁছে দিল। এত জলদি পৌঁছতে সে চায়নি, কারণ একটা পেকোস ভীতি রয়েছে ওর মনে। একবার ভেবেছিল চাকরি ছেড়ে ঘোড়ার টাকাটা ফেরত পাঠিয়ে দেবে, কিন্তু তাতে আর্চি বিভাগে পড়বে বুঝেই তা করতে পারেনি। পেকোসের এক বারটেন্ডারের কাছ থেকে /সি রাঞ্চে যাওয়ার পথটা জেনে নিল ডিক। বারটেন্ডার মন্তব্য করল, তোমার জায়গায় আমি হলে চাকরির আশায় ওখানে যেতাম না। রিভস কাউন্টিতে ওটাই সম্ভবত সব থেকে গরিব রাঞ্চ। চাকরি তা ঠিক, কিন্তু আগে থেকেই কথাবার্তা বলে নিও যেন মাসের শেষে ক্যাশ টাকায় বেতনটা দেয়। ফাঁকা প্রতিশ্রুতিতে ভুলো না। একটা পাহাড়ের মাথায় ছোট নদী, তার পশ্চিমে হাজির হলো ডিক।
নিচে দুটো কাঠের উইন্ডমিল টাওয়ার দেখা যাচ্ছে, কয়েকটা ছোট বড় কোরাল, আর কয়েকটা বাড়িও দেখা যাচ্ছে ঝোপগুলোর পাশে। ও যেখানে থেমেছে সেখান থেকে বড় রাঞ্চ বাড়ি পর্যন্ত পুরো জমিটা খাড়ে ভরা। গত 2-3 মাইল পথে একটা খরগোশও ওর চোখে পড়েনি। কেন তা স্পষ্টই বোঝা যাচ্ছে। রাঞ্চটার সত্যি খুব দুরবস্থা। বারটেন্ডার মিথ্যে বলেনি। এবার মেয়েটাকে দেখতে পেল ডিক। একটা ছোট বারান্দায় বসে আছে। চিকন গড়নের মেয়ে, মাথার পেছনে খোপা বেঁধেছে মেয়েটা, কোলে একটা বিড়াল। কিন্তু কথা বলার মতো কাছে আসার আগে বিড়ালটাকে দেখতে পায়নি। ওর চেহারাটা মেরির মতো মোটেও নয়, কিন্তু তাতে কিছু আসে যায় না। মেরির স্মৃতি ওর মন থেকে আগেই দূর হয়েছে। মনে হচ্ছে যেন এই চেহারাটাই যেন সে সর্বক্ষণ দেখছিল। চেহারাটা সুন্দর, সন্দেহ নেই, কিন্তু ডিকের মনটা কুকড়ে এলো। এটাই ওই চিঠির জুলি বুঝতে পেরেছে সে। মেয়েটা নিষ্ঠার সাথে দুধ দিয়ে বিড়ালের বাচ্চাটার চোখ ধুইয়ে দিচ্ছে। জোর করে একটু হাসল ডিক। তুমি মিছেই প্রকৃতির বিরুদ্ধে লড়ছ, বলল সে। ওর তো এখনো চোখ ফোটার সময় আসেনি। চেয়ারের পাশে আরো 3টে বাচ্চা একত্রে কিলবিল করে নড়ছে। এই কাজটা ফেলে রাখলে কি জগৎটা আরো সুন্দর হবে? জবাব দিল মেয়েটা। ওর স্বরে একটা তিক্ততার আভাস টের পেল ডিক। শহরে জানলাম এখানে একটা চাকরি পাওয়া যেতে পারে, বলল ডিক। শুনলাম তোমরা একজনকে হারিয়েছ। মাটির দিকে তাকিয়ে আছে মেয়েটা। মালিকের ছেলে, আউটলরা ওকে মেরে ফেলেছে। আউটল, ভাবল ডিক। ভালো, পরিবারের লোকজন যদি এতটা পথভ্রষ্ট ছেলের চিঠি কলঙ্কিত করতে না চায় তবে তাই ভাবুক। বিড়ালের বাচ্চাটার গায়ে আদর করে কয়েকবার হাত বুলিয়ে নিজেকে সংযত করে মুখ তুলে তাকালো জুলি। বলল, চাকরির ব্যাপারে মিস্টার হিগিনের সাথে তোমার কথা বলতে হবে। উত্তরের কোরালের দিকে তাকালো সে। মেসকিট ডালের বেড়ার ওপাশে লোকটাকে দেখতে পেল ডিক। লোকটা নড়ছে না। মেয়েটার প্রতি সহানুভূতিতে ডিকের মনে হচ্ছে ওর গলায় কি যেন ঠেকে রয়েছে। হ্যাটের কান্নি শুয়ে বিদায় নিয়ে কোরালের দিকে এগোলো সে। রাইফেলের গুলির শব্দে থেমে দাঁড়ালো ডিক। পিস্তলটা আপনা আপনি উঠে এসেছে ওর হাতে। দূরে সমতল জমির শেষ প্রান্তে একটা নড়াচড়া দেখতে পেল। একটা কয়টি ছুটে কয়েক পা এগিয়ে পড়ে গিয়ে কয়েকটা খিঁচানি দিয়ে স্থির হয়ে গেল। পিস্তলটা খাপে ভরে আবার এগোলো ডিক। বেড়ার ওপাশের বেটে ভারী গড়নের লোকটাও উল্টো দিক থেকে এগিয়ে এলো। তোমার ঘোড়াটাকে চমকে দিইনি তো, বলল ক্লাইভ। পাজি কয়টিগুলোর জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছি। একটু অসাবধান হলেই মুরগি ধরে নিয়ে যায়। চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়ে চোখ নামিয়ে নিল রাঞ্চার। বিষাদের ছায়া রয়েছে ওর চোখে। ওকে সামলে নেয়ার সময় দিল না ডিক। শহরে শুনলাম তোমার হয়তো কাজের লোকের দরকার হতে পারে। লোকটাকে এখন যতটা বুড়ো দেখাচ্ছে আসলে ওর বয়স তত হয়নি। দুঃসংবাদটা খুব দ্রুত ছড়ায়, তাই না? সাধারণত তাই দেখা যায়। উপযুক্ত কোনো জবাব খুঁজে না পেয়ে বলল সে। মেয়েটার মতো রাঞ্চারও চোখের ভাব লুকাতে মৃত কয়টির দিকে তাকালো। আমার ছেলে সম্পর্কে ওরা তোমাকে কি বলেছে? একটু ভেবে সে বলল, বলেছে মারা গেছে। ব্যাস, এটুকুই। জমাট বাঁধা আক্রোশ প্রকাশ পেল লোকটার স্বরে। কাজটা যে করেছে একদিন হয়তো তার মুখোমুখি হব। তাকে আমি ওই কয়টির মতোই গুলি করে মারব। মুহূর্তের জন্যে পিতার চোখে রোষের আগুন দেখা গেল। তারপর ওটা নিভে নিস্তেজ হলো।
ডিককে মাথা থেকে পা পর্যন্ত একবার যাচাই করে দেখল ক্লাইভ। এমিল ফ্রস্ট, এখানকার ফোরম্যান, বলল সে। ওকে বলো আমি তোমাকে কাজে নিয়েছি। পিছন ফিরেছিল রাঞ্চার, আবার ঘুরে দাঁড়িয়ে একটা ছোপড়া দেখিয়ে বলল, ওইটা আমাদের ব্যাংক হাউস। শার্ট ওনেল না ফেরা পর্যন্ত তুমি এখানকার একমাত্র কাউহ্যান্ড। আবার ঘোড়ার পিঠে উঠে ছোপড়ার দিকে এগোলো ডিক। ভিতরে ঢুকে নিজের মালপত্র খালি খাটের উপর রাখল। ঘরের আলো কমে গেল, কেউ দরজায় এসে দাঁড়িয়েছে। দ্বিতীয় ডাকাতটার কথা ভেবে সাবধানে ঘুরে দাঁড়ালো ডিক। দেখল রোদে পোড়া শুকনো চেহারার একটা লোক দরজার মুখে এসে দাঁড়িয়েছে। বোঝা যায় লোকটা ছায়ায় নয়, রোদে পুড়েই কাটিয়েছে সারাটা জীবন। আমি এমিল ফ্রস্ট, পরিচয় দিল লোকটা। ডিক এখানে কি করছে না জেনে স্বাগত জানাতে রাজি নয় সে। ডিক বলল, মিস্টার ক্লাইভ আমাকে কাজে নিয়েছে, তোমাকে জানাবার নির্দেশ দিয়েছে সে। হাত বাড়িয়ে দিল এমিল। আমাদের কাজের লোক দরকার, কিন্তু খারাপ সময়ে এসেছো তুমি। বুঝতে পারছি। বেশি প্রশ্ন করে সন্দেহ জাগাতে চাই না ডিক। ক্লাইভ বলছিল আরও একজন কাজের লোক আছে, পরে আসবে। হ্যাঁ, শর্টি ওনিল। টনি হিগিন আর সে গরু কিনতে ল্যানো গেছিল। পরে সে খবর পাঠিয়েছে আউটল ডাকাতের হাতে মারা পড়েছে টনি। শর্টিও গুলি খেয়েছে। আবার ঘোড়ায় চড়ার মতো সুস্থ হলেই সে ফিরবে। ঘটনাটা কোথায় ঘটেছে চিঠিতে সেটা লেখেনি অনিল। এখানকার শেরিফ 200 মাইলের মধ্যে যত শেরিফ আছে সবার কাছে টেলিগ্রাম পাঠিয়ে সেটা জানার চেষ্টা করছে। ফোরম্যান কিছু লুকাচ্ছে বলে ডিকের মনে হলো না। সে যা জানে তাই বলছে। আর্চি নিশ্চয় তাকে সুযোগ দেওয়ার জন্য টেলিগ্রামের কোনো জবাব দেয়নি। পকেটে রাখা ব্যাসটার উপর হাত বুলালো ডিক। ভাবছে হয়তো তার বা আর কারো গুলিতে আহত হয়েছে অনিল। একজন নিহত, আর একজন আহত মাত্র $300 জন্য। ওদিকে বারান্দায় বসা মেয়েটাকে প্রশ্ন করল ডিক। ওটা আমার মেয়ে জুলি। হাতে কিছু টাকা এলেই টনির ওকে বিয়ে করার কথা ছিল, কিন্তু অকালেই বেঘরে প্রাণ হারালো ছেলেটা। তাহলে তো তুমিও এক হিসেবে ছেলে হারিয়েছ, মন্তব্য করলো ডিক। দুঃখের সাথে মাথা ঝাঁকালো ফ্রস্ট। জুলি অবশ্য টনির মতো এতটা আগ্রহী ছিল না, তবু আমার বিশ্বাস ছেলেটাকে সুখী করতে পারত। সাপড়া জানালা দিয়ে ডিক দেখতে পাচ্ছে মেয়েটা পিছনের উঠানে কয়েকটা বাদামি রঙের মুরগিকে দানা খাওয়াচ্ছে। পুরানো ধূসর সুতির জামাটায় বাতাসের টান পড়ছে, কিন্তু তবু জামা গোড়ালির উপরে উঠছে না। এটা অসম্ভব ভাবল সে। প্রথম দেখাতেই এভাবে কেউ কারো প্রেমে পড়তে পারে না, কিন্তু সে তো চিঠিটা পড়ার পর থেকেই মনের চোখে মেয়েটাকে দেখতে শুরু করেছে। সাবধান ডিক, নিজেকে বোঝালো সে। মেয়েটা জানলে তোমাকে ঘৃণা করবে, এবং সে জানবেই। শর্টি অনেলি যে সেই দ্বিতীয় ব্যক্তি এ ব্যাপারে সে এখন নিশ্চিত। ব্যাংকের কর্মচারী ওকে সহজেই শনাক্ত করতে পারবে। এখন শুধু ওর ফেরার অপেক্ষা। ডেপুটির কাজে যোগ দেওয়ার আগে কাউবয়ের কাজ করেছে ডিক, কিন্তু ক্লাইভ হিগিনের পাল্লায় পড়ে ওকে যেভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটতে হচ্ছে এমন আর আগে কখনো খাটেনি। বুড়ো রাঞ্চার খাটতেও পারে, ডিক মন্তব্য করল। নিজের মনের ব্যথা চাপার জন্যেই অন্য হয়ে কাজ করছে লোকটা। মাথা নাড়ল এমিল। বরং এখনই কিছুটা ঢিল দিয়েছে, বলল সে। আগে যেভাবে কাজ করত সেটা দেখলে বুঝতে। ভুরু কোচকালো ডিক। হয়তো ছেলেটাকে বেশি খাটিয়েই, বলতে গিয়েও চেপে গেল ডিক। পেকোস নদীর ধারে কঠিন পরিশ্রম ছাড়া কেউ টিকতে পারে না, বলল ফ্রস্ট। কেউ কেউ বলে পেকোস হচ্ছে রাঞ্চারদের স্বপ্নের কবরখানা।
রাঞ্চ রক্ষার খাতিরে যতটুকু করা দরকার সেটাই করে ক্লাইভ। কঠিন পরিশ্রম করা সত্ত্বেও ক্লাইভ আর ফ্রস্টকে মনে মনে শ্রদ্ধা করে ডিক। সারাদিনের পরিশ্রমের পর সন্ধ্যায় জুলিকে দেখে ওর মন জুড়ায়। প্রতিদিন সন্ধ্যায় ক্লান্ত ঘোড়ার পিঠে কোরালে ফেরার সময়ে ডিকের নার্ভগুলো ভয়ে আড়ষ্ট হয়ে থাকে। ভয় হয় হয়তো আজই শর্টটি ফিরবে। এই লোকগুলোর সাথে তার যে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে সেটা ঘৃণায় রূপান্তরিত হবে। জুলি আজকাল হাসতে শুরু করেছে মাঝে মাঝে। ডিক যে আইনের লোক এই কথাটা ওকে জানায়নি সে। তবে শান সাবায় যেখানে বড় হয়েছে সে, সেখানকার অনেক গল্প সে ওকে শুনিয়েছে। কিভাবে বুনো সিংহ আর বাঘ শিকার করেছে, বিরাট ক্যাটফিশ তুলতে গিয়ে নদীতে পড়ে যাওয়ার গল্প, বুনো ঘোড়া বশ করতে গিয়ে বারবার আছাড় খাওয়া, এইসব গল্প শুনতে শুনতে ওর চোখগুলো বিষাদ ভুলে আনন্দে চকচক করে ওঠে। সন্ধ্যায় মাঝে মাঝে ওর হয়ে গরুর দুধ দুইয়ে দেয় ডিক। বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ার পর আর এই কাজ করেনি ও। জুলি তার বাবা আর ডিকের জন্য রান্না করে। ডিক ধরে নিয়েছিল যে ক্লাইভের বউ মারা গেছে, কিন্তু ফ্রস্টের কাছে শুনল সে বেঁচেই আছে। অনেক দিন আগেই সে বুঝেছিল পেকোসের তীরে রাঞ্চে জীবন কাটানো কষ্টসাধ্য, তাই সে ছেলে আর স্বামীকে ছেড়ে এল প্যাসোতে চলে গেছে। প্রায় জুলির পিছু পিছু রান্নাঘরে গিয়ে ধোয়া থালা বাসন মুছে ওকে সাহায্য করে ডিক। চিরকুমার হয়ে জীবন কাটাতে চায় না সে। স্বপ্ন দেখছে, কিন্তু জানে সব জানাজানি হলে ওই আমন্ত্রণ মাখা চোখি বিষ দৃষ্টিতে ওকে দেখবে। এক রাতে একটা ভিজে কাপ ওর হাত থেকে পিছলে পড়ে সশব্দে ভেঙে চুর হলো। দুজনেই ওদিকে হাত বাড়ালো। মুহূর্তের জন্য ছোঁয়াছুঁই হলো। হাতের আঙুলগুলো আঁকড়ে ধরল ডিক। ছাড়তে মন চাইছে না। মেয়েটাও হাত টেনে নিল না। নীরবেই ওকে যা বলতে চেয়েছিল তা জানালো ডিক। ব্যাংক হাউসে ফিরে ডিকের অস্থির ঠেকছে। বিছানায় শুয়ে অনেকক্ষণ জেগে রইল সে। একবার উঠে কোরালে গেল। সেই কালো দিনটার প্রতীক্ষা না করেই সরে পড়তে চাইছে সে, কিন্তু ঘোড়াটা ওখানে নেই। কোরাল থেকে বেরিয়ে আর কোথাও ঘাস খাচ্ছে। ইচ্ছেটা উবে গেল। সকালে যখন আবার জুলিকে দেখলো, টের পেল তার পক্ষে এখন চলে যাওয়া অসম্ভব। রাতে দেরি হয়ে গেল। শর্টটি অনিল ফিরে এলো। যুবক কোরালের পাশে দাঁড়িয়েছিল। এই সময়ে ডিক আর ফ্রস্ট ক্লান্ত ঘোড়ার পিঠে ফিরল। অন্য কোথাও হলে হয়তো ওকে চিনত না ডিক, কিন্তু এখানে সন্দেহের কোনো অবকাশ নেই। আড়ষ্টভাবে অনিল ফ্রস্টের দিকে এগোলো। জখম হওয়ার ব্যাপারে মিথ্যে বলেনি সে। কেবল কোন পরিস্থিতিতে ঘটনাটা ঘটেছে সেটা পাল্টেছে। কেন যেন একটু হতাশ হলো ডিক। সে অনিলকে একজন পোড়খাওয়া আউটল হিসেবেই কল্পনা করেছিল, যে তার বন্ধুকে মৃত্যুর মুখে ফেলে লুটের টাকা নিয়ে চম্পট দিয়েছিল। কিন্তু এখন দেখছে সেও টনির মতোই একজন কাঁচা বয়সের সাদাসিধে কাউবয়। ডিক এখানে কি করছে সেটা ফ্রস্ট বুঝিয়ে বলার পরেও সন্দেহের চোখে তাকিয়ে থাকলো শর্টটি। ছেলেটার কাঁধে হাত রাখলো এমিল। পুরো ফোরম্যানের ওই ছেলের প্রতি কতটা স্নেহ আছে তা আজ করতে পারছে ডিক। তুমি ক্লাইভকে বলতে এসেছ কিভাবে এটা ঘটলো? পাণ্ডুর মুখে মাথা ঝাঁকালো শর্টটি। এর চেয়ে কঠিন কাজ আর নেই, বলল সে। এখন মনে হচ্ছে টনির জায়গায় আমি মরলেই ভালো ছিল। সহানুভূতির সাথে ফ্রস্ট বলল, আমার বিশ্বাস ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার যতটুকু করার ছিল তা তুমি করেছ। ক্লাইভ 1 মাস যাবৎ জানতে চেষ্টা করছে কোথায় তার ছেলেকে কবর দেয়া হয়েছে। ওকে বলেছ তুমি? বলেছি, জবাব দিল শর্টটি। এখন আমাকে সে টনির কাছে নিয়ে যেতে বলছে। ওকে এখানে নিয়ে আসতে চায়। আর চোখে চেয়ে ফ্রস্টের মনের ভাব বোঝার চেষ্টা করলো অনিল। তুমি ওকে বুঝিয়ে ঠেকালে ভালো হয়। এখানকার ছেলে, এখানেই ওর কবর হওয়া উচিত। একটা যুক্তি খাড়া করতে চেষ্টা করলো শর্টটি, কিন্তু ক্লাইভের জন্য এটা একটা বিরাট আঘাত হবে।
চূড়ান্ত আঘাত সে আগেই পেয়েছে। হয়তো এতে তার মন কিছুটা শান্তি পাবে। সাহায্যের আশায় ডিকের দিকে তাকালো সর্টি। ভুলে গেল সে একজন অপরিচিত লোক। একটা সন্দেহের ছায়া আবার ফিরে এলো ওর চোখে। তোমাকে আগে কোথাও দেখেছি না? ডিকের বুকটা ধরাস করে লাফিয়ে উঠল। ডাকাতির আগে টনি আর সর্টি সব যাচাই করে দেখেছে। ব্যাজ দেখে ওকেও খেয়াল করেছে। তুমি সান সাবার ওদিকে কখনো গেছো? প্রশ্ন করল সে। না, জবাব দিল সর্টি। নিশ্চয় আর কারো সাথে তোমার মিল আছে। আবার এমিলির দিকে ফিরল অনিল। যেভাবেই হোক ক্লাইভকে বুঝিয়ে তোমার ফেরাতে হবে। আমি আর ওখানে ফিরে যেতে চাই না, আমি পারবো না। এমিল আবার ওর কাঁধের উপর হাত রাখলো। আমি তোমাকে আমার জন্যে এতটা করতে বলবো না, কিন্তু ক্লাইভের জন্যে এটা তোমার করতে হবে। বেচারা অনেক সয়েছে, তুমি জানো না? জানি, নিজেও আমি খুব সইনি। সর্টির চোখ দুটো ভেজা চকচক করছে। মুখ ফিরিয়ে নিল ডিক। বুঝতে পারছে ক্লাইভ আর জুলির জন্যে তার কাজটা সহজ হবে না, কিন্তু সর্টি ব্যাপারটা আরো কঠিন করে তুলেছে। রাতে খাওয়ার সময়ে কেউ মুখ খুলল না। জুলিকে জানাতে মন চাইছে, কিন্তু বলতে পারল না ডিক। ঘুম অসম্ভব। শুয়ে ছটপট করছে ডিক। অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে ডিক ভাবছে এখান থেকে নীরবেই সরে পড়বে, কিন্তু আর্চির প্রতি এতে অবিচার করা হবে, এটা সে পারবে না। মাঝরাতের কাছাকাছি খাট কোকিয়ে ওঠার শব্দে সজাগ হলো ডিক। পা ঝুলিয়ে খাট থেকে নামলো অনিল। ঘাড় ফিরিয়ে ডিক দেখলো অনিল নিঃশব্দে জামা পরে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে খালি পায়ে সিঁড়ির উপর দাঁড়িয়ে চাঁদের আলোয় বুট পড়ল। চট করে উঠে শার্ট পরে বালিশের তলা থেকে পিস্তলটা নিয়ে যুবকের পিছু নিল ডিক। গোড়ালে পৌঁছে দেখলো ঘোড়ায় জিন চাপিয়ে ঘোড়ার পিঠে উঠে বসছে। ডিক বলল, সকাল হওয়ার আগে আর তোমার কোথাও যাওয়া হচ্ছে না। ঘুরে তাকিয়ে ডিকের হাতে পিস্তলটা দেখে ওর চোখ দুটো বিস্ফারিত হলো। কিছু বলতে গিয়ে কথা বেঁধে গেল ওর। ভালো হাত দিয়ে জখম হাতটাকে চেপে ধরল। নিজেকে সামলে নিয়ে শেষে বলল, তুমি কি আইনের লোক? মাথা ঝাঁকালো ডিক। ওদিকে যেখানে ব্যাংকটা লুট করেছিলে সেখানে তোমার কিছু ঋণ রয়ে গেছে দেখছি। এখানেও দুই বুড়োর কাছে তোমার কিছু দেনা বাকি আছে। ওদের ফাঁকি দিয়ে পালাচ্ছ তুমি। ঘোড়ার পিঠ থেকে নেমে হাঁটু ভাঁজ হয়ে পড়ে যাচ্ছিল সর্টি। ঘোড়ায় হেলান দিয়ে নিজেকে সামলালো। তাহলে তুমি আমার হাতটা জখম করেছ? সম্ভবত, কিন্তু তখন জানতাম না তুমি আহত হয়েছ। তাহলে টনিকেও তুমিই মেরেছ? গলার কাছে শক্ত কিছু আটকালো যেন। অন্য কোনো জবাব দিতে পারলেই খুশি হতাম, কিন্তু তার উপায় নেই। আমিও ওর পরে একটা মুহূর্তের জন্যও শান্তি পাইনি। টাকাটা কোথায় সর্টি? সামান্যই ছিল। ডাক্তারের পিছনে কিছু খরচ হয়েছে, বাকিটা আমার ব্যাগেই রয়েছে। কসম খেয়ে বলছি, যা খরচ করেছি সেটাও আমি চাকরি পেলেই ফিরিয়ে দেব, কিন্তু দোহাই লাগে ক্লাইভকে জানিও না। সেটা আর এখন সম্ভব নয়। পারলে আমি নিজেই পালিয়ে যেতাম। তাহলে আমাকে এখনই নিয়ে যাও, ও ঘুমাচ্ছে। না সর্টি, তা হয় না। আমাদের দুজনকেই ওর মুখোমুখি দাঁড়াতে হবে। সকাল হওয়ার অপেক্ষায় থাকবো আমি। উদাসভাবে মুখ তুলে দূরের দিকে তাকালো অনিল। ওর কাছে জীবনটা অর্থহীন মনে হচ্ছে। আজকের রাতটা অনেক লম্বা হবে। এমন লম্বা রাত অনেক কাটিয়েছি আমি। ওকে ব্যাংক হাউসে ফিরিয়ে নিয়ে এলো ডিক। অন্তত একজন বিশ্রাম নিক, বলল সে। সারাটা রাত জেগে কাটানোর জন্যে চামড়ায় ছাওয়া চেয়ারটা টেনে নিয়ে বসলো ডিক। ওখানে বসেই রাত কাটাবে সে। রাতের পাখির ডাক আর পেকোসের তীরে কয়টির ডাক ওর কানে আসছে। চোখ দুটো জ্বলছে, চোখের পাতা ভারী হয়ে আসছে। স্থির হয়ে শুয়ে আছে সর্টি, কিন্তু ডিক জানে ঘুমায়নি ও। হঠাৎ চোখ খুলে সে প্রশ্ন করল, আমার কি সাজা হবে? কোনো নাগরিক মরেনি, কেউ চোটও পায়নি। তাছাড়া আমরা কিছু টাকা ফেরতও নিয়ে যাচ্ছি।
সুতরাং তুমি ভালো হয়ে চললে লম্বা সাজা হবে না। এমনিতেই ঘটনাটার কথা মনে করে আমাকে সারাটা জীবন সাজা পেতে হবে, অনুতাপের সুরে বলল অনিল। ওকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথা খুঁজে পেল না ডিক। রাতটা 3টে রাতের সমান লম্বা মনে হলো ওদের কাছে। অবশেষে ভোরের আলো ফুটল। জানালা দিয়ে দেখলো রান্নাঘরের ল্যাম্পের হলুদ আলো দেখা যাচ্ছে। উঠে দাঁড়ালো ডিক। পা দুটো আড়ষ্ট ঠেকছে, নড়তে চাইছে না। কাজটা আমাদের শেষ করে ফেলাই ভালো, বলল সে। পিস্তলটা হাতেই রাখলো, কিন্তু শর্টির দিকে সরাসরি তাক করল না। ওর মনে হচ্ছে গুলি ছোড়ার প্রয়োজন হবে না। শর্টিকে আগে আগে চলতে দিয়ে পিছু নিল। দরজা দিয়ে ওদের ঢুকতে দেখে হাসিতে উদ্ভাসিত হলো জুলির মুখ। গুড মর্নিং দুজনকেই। কিন্তু পিস্তলটা দেখে মুহূর্তে নিভে গেল ওর হাসি। জুলি, বলল ডিক, মিস্টার হিগিনকে এখানে ডেকে আনলে ভালো হয়। শর্টি আর আমার তাকে কিছু বলার আছে। প্যান্টের ভিতর শার্ট গুছতে গুছতে শোয়ার ঘরের দরজা দিয়ে বেরিয়ে এলো এমিল ফার্স্ট। ওর চেহারা দেখে ডিকের মনে হলো লোকটা সত্য আঁচ করতে পেরেছে। দরজা দিয়ে মেয়েকে দ্রুত বেরিয়ে যেতে দেখল সে। তারপর বলল, ক্লাইভ, এসে পৌঁছানোর আগে তোমাদের আমাকে কিছু বলার আছে। ডিক বলল, ওকে সাহায্য করার জন্যে তৈরি থেকো। এই কঠিন সময়ে ওর একজন বন্ধুর দরকার হবে। শর্টির চোখ দুটো ভিজে উঠল আবার। দরজার মুখে থমকে দাঁড়িয়ে বিস্ফারিত চোখে ওদের দুজনকে দেখল ক্লাইভ। ডিকের পিস্তলটা মেঝের দিকে মুখ করে ধরা। জুলি এসে দাঁড়ালো ক্লাইভের পাশে। মিস্টার হিগিন, বলল ডিক, তুমি একটু স্থির হয়ে বসো। এই ছেলের তোমাকে কিছু বলার আছে। শর্টির দিকে এগোলো ক্লাইভ, কিন্তু হাত নেড়ে ওকে পিছিয়ে যাওয়ার নির্দেশ দিল ডিক। ওর থেকে তোমার দূরে থাকাই ভালো। পকেট থেকে ব্যাজ বের করে দেখিয়ে ওটা আবার ঢুকিয়ে রাখলো। দেহের ভর ছেড়ে দিয়ে ধপাস করে একটা চেয়ারে বসে পড়ল রাজ্জাক। কাঁধ দুটো ঝুলে পড়েছে। ফার্স্টের মতো সেও আজ করতে পারছে কি আসছে। ভাঙা স্বরে ব্যাখ্যা দিল অনিল। তোমাকে যা বলেছি ঘটনাটা ওভাবে ঘটেনি মিস্টার হিগিন। টনি আর আমি গরু কিনতে গিয়ে দেখলাম দাম চড়ে গেছে। টনি যা কিনতে চায় তাতে ওই টাকায় কুলাবে না। ওখানে একটা ছেলুনে দেখলাম বড় স্টেকে পোকার খেলা চলছে। লোকগুলোর হাব ভাব মনে হয়েছিল ওরা আনাড়ি খেলোয়াড়। টনি সিদ্ধান্ত নিল খেলে টাকা জিতে গরু কিনেই ফিরবে। কিন্তু আনাড়ি ওরা ছিল না, দেখা গেল আমরাই তাই। টাকাটা হারতে বেশি সময় লাগলো না। ঝোঁকের মাথায় টাকাগুলো হেরে তোমার আর জুলির সামনে এসে দাঁড়াবার সাহস ওর হলো না। ওখানে একটা ছোট ব্যাংক ছিল। আমরা ভেবেছিলাম কাজটা সহজ হবে, কিন্তু তা হলো না। একজন লম্যানের গুলিতে টনি মারা পড়ল। আমি জখম হলাম। গত রাত পর্যন্ত আমার ধারণা ছিল পার পেয়ে গেছি, কিন্তু দেখলাম তা হবার নয়। আর চোখে ডিকের দিকে একবার তাকিয়ে মেঝের দিকে চোখ ফেরালো সে। শার্টের পকেটে হাত ঢুকালো ডিক। জুলি, এটা তোমার। টনির চিঠিটা বের করে বাড়িয়ে দিল সে। ওটা কি বুঝতে পেরে জুলির হাত থরথর করে কাঁপছে। পানিতে ঝাপসা হলো চোখ, পড়তে পারছে না। এটা তোমার কাছে কিভাবে এলো? ওটা টনির পকেটে পেয়েছি, ঢোক গিলল ডিক। আমি দুঃখিত জুলি। মাথা নিচু করে বসে আছে ক্লাইভ, কাঁধ কাঁপছে। আমার সামনে এসে বলতে ভয় পেয়েছে। ভেবেছিলাম কাউকে ভয় না পাওয়ার শিক্ষা দিয়েই ছেলেকে মানুষ করেছি আমি, কিন্তু আমার প্রিয় ছেলে আমাকেই ভয় করলো। অল্পক্ষণ পর জ্বলন্ত চোখ তুলে ডিকের দিকে তাকালো ক্লাইভ। ও বলল, একজন লম্যানের হাতে মারা পড়েছে আমার ছেলে। তুমি কি সেই লোক? জোর করে ওই ভীষণ চোখ জোড়ার দিকে চাইল সে। হ্যাঁ স্যার, আমিই সেই লোক। চেয়ার ছেড়ে উঠে টলতে টলতে ছোট কামরার অন্য পাশে এগোলো ক্লাইভ। মনে হলো যেন নিজের মনের আবেশ সামলাবার চেষ্টা করছে, কিন্তু পরে বোঝা গেল ওর একটা উদ্দেশ্য ছিল, কিন্তু দেরি হয়ে গেছে। ঘরের কোনায় রাখা রাইফেলটা দেখতে পেল ডিক। ওটা তুলে নিয়ে ঘুরে ডিক হর্নবির দিকে তাক করে রাইফেল কক করল। ভয়ে চিৎকার করে উঠল জুলি।
ফ্রস্ট চেঁচালো, ক্লাইভ না। ডিকের বুকের ভিতরটা হিম হয়ে এলো। পিস্তল ধরা হাতটা আড়ষ্ট হয়ে গেছে। একজন হিগিনকে সে মেরেছে, আর মারতে চায় না। চট করে চেয়ার ছেড়ে উঠে ঝাঁপিয়ে ক্লাইভ আর ডিকের মাঝখানে এসে দাঁড়ালো অনিল। না মিস্টার হিগিন, আমি আর টনি একটা খারাপ ভুল করেছি, তুমি আরেকটা করো না। সরে দাঁড়াও শর্টি, চিৎকার করে ওকে পাশ কাটিয়ে এগোবার চেষ্টা করলো ক্লাইভ। রাইফেলের নল ধরে উপর দিকে ঠেলে দিল অনিল। গুলির শব্দে কামরার পাতলা দেয়াল কেঁপে উঠল। মুহূর্তের জন্য যেন সব স্থির হয়ে গেল। তারপর ধীরে হাঁটু ভাঁজ হয়ে মেঝেতে পড়ল শর্টি। রাইফেল ছেড়ে কাউবয়কে আঁকড়ে ধরল ক্লাইভ। ঈশ্বর, ভাঙা গলায় বলল সে, আমি তোমাকে গুলি করতে চাইনি। ওকে ধরে থেকেই মুখ তুলে চাইল, কেউ সাহায্য করো। 2 কদমে এগিয়ে রাইফেলটা তুলে নিয়ে ওটাকে বাইরে ফেলে দিল ডিক। তারপর হাঁটু গেড়ে কাউবয়ের পাশে বসলো। চকে ফ্যাকাশে হয়ে গেছে ছেলেটার মুখ। মরিয়া হয়ে ওর শার্ট ছিঁড়ে ফেলল হিগিন। শর্টি, বাঁচা, এটা আমি করতে চাইনি। ডিক বলল, বুলেটটা ওর কাঁধ ফুটো করে বেরিয়ে গেছে। আগেও ওই হাতটা জখম হয়েছিল। ক্ষতে থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। জুলি ভিতরে গিয়ে কিছু কাপড় নিয়ে এলো। ডিক বলল, রক্তটা আমাদের আগে বন্ধ করতে হবে। বোকা ছেলে, দাঁতে দাঁত ঘষল ফ্রস্ট, কিন্তু ওর হাড়টা ঠিক জায়গাতেই আছে। একটা চেয়ার টেনে নিয়ে নীরবে মাথা নিচু করে বসে রইল হিগিন। ওকে বিধ্বস্ত দেখাচ্ছে। ডিক, ফ্রস্ট আর জুলি অনিলকে নিয়ে ব্যস্ত হলো। রক্ত বন্ধ হলে ক্ষতটা কেরোসিনে ভিজিয়ে বেঁধে দিল। আমি ওয়াগনটা নিয়ে আসছি ক্লাইভ, তুমি আর আমি মিলে ওকে শহরে ডাক্তারের কাছে নিয়ে যাব, বলল ফ্রস্ট। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো ক্লাইভ। এখন ওকে তুমি কি করবে? মিনতি ভরা চোখ তুলে প্রশ্ন করল জুলি। এখন কিছুই করব না, জবাব দিল ডিক। এই অবস্থায় ওকে নিয়ে যাওয়া যাবে না। হয়তো ভুলের যা মাসুল ওকে দিতে হয়েছে সেটা বিচার করে ওর বিরুদ্ধে চার্জ আনা হবে না। ডিকের দিকে তাকিয়ে আছে ক্লাইভ। ডিক জানে ক্লাইভ তাকে পুরোপুরি কোনোদিন ক্ষমা করতে পারবে না। ব্যাংকের টাকাটা আমি শোধ করে দেব। এই ছেলে বা আমার ছেলে কারো কাছে ঋণী থাক, এটা আমি চাই না। কান্না সামলাবার চেষ্টায় একটু থামল সে। কিন্তু টাকার জন্য ফিরে এসো না, টাকাটা আমিই পাঠিয়ে দেব। আমাদের যদি কোনোদিন দেখা না হয় সেটা দুজনের জন্যই ভালো হবে। ফ্রস্ট ওয়াগন নিয়ে দরজার সামনে এসে থামল। শর্টিকে সাবধানে ওয়াগনে তুলে শহরের পথে রওনা হয়ে গেল রানচার আর ফোরম্যান। ব্যাংক হাউসে ফিরে নিজের জিনিসপত্র গুছিয়ে নিল ডিক। তারপর ঘোড়ায় জিন চাপিয়ে বাসার সামনে এসে থামল। জুলি বাসার ভিতর থেকেই ওকে খেয়াল করছিল। ডিকের ভয় হচ্ছে জুলিকে চিরদিনের জন্য হারাতে হবে। অপ্রস্তুতভাবে সে বলল, এতে কি তোমার আর আমার সম্পর্ক পুরো বদলে গেল? জুলি বলল, আমাকে তোমার কিছু সময় দিতে হবে। ঢোক গিলল ডিক। আমি কিভাবে জানবো সময় হয়েছে? হাসার চেষ্টা করলো জুলি, কিন্তু হাসতে পারল না। তুমি জানবে, আমি তোমাকে খুঁজে বের করব। আমাকে খুঁজে পাওয়া কঠিন হবে না। ঘোড়ার পিঠে উঠে রওনা হলো ডিক। ঘুরে গিয়ে পিছন ফিরে চেয়ে দেখলো মেয়েটা এখনো তাকিয়ে আছে। ওকে ফিরে চাইতে দেখে হাত নাড়ল জুলি। ডিকের বুকের উপর থেকে একটা বিরাট বোঝা নেমে গিয়ে হালকা হলো ওর মন। জানে একদিন ঠিকই জুলি এসে হাজির হবে। সমাপ্ত।